একটা মারাত্মক ভাইরাসের ওষুধ খুঁজতে খুঁজতে এক বিজ্ঞানী এমন এক ভয়ঙ্কর বর্ষা তৈরি করে ফেলল, যার মধ্যে ভিজলেই মানুষ ব্যথায় চিৎকার করে মারা যেতে লাগল। কয়েকদিনের মধ্যেই একের পর এক পুরো শহর মানচিত্র থেকে মুছে যেতে লাগল। এটা সেই সময়ের কথা যখন এই সব শুরুও হয়নি। ডেনমার্কের এক ইউনিভার্সিটিতে সিমন নামের একটা মেয়ে তার পরীক্ষার জন্য দ্রুত দ্রুত ক্লাসের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ তার বাবা ফেডরিক সেখানে এসে কিছু না বলে সিমনকে ধরে তার গাড়িতে তুলে নিল। গাড়িতে আগেই সিমনের ছোট ভাই রেশমাস আর তার মা বসেছিল। ফেডরিক একদম প্যানিক করে গিয়েছিল আর কিছু বুঝিয়ে না গাড়িটা অনেক দ্রুত চালাতে শুরু করলো। সে তাদের নিয়ে জঙ্গলের ভিতরে এক গোপন বাংকারের দিকে যাচ্ছিল, যেটা তার কোম্পানি অ্যাপোলো তৈরি করেছিল। আবহাওয়াও দ্রুত খারাপ হচ্ছিল আর মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। ঠিক তখনই ফেডরিকের বেশি গতি থাকার কারণে সামনে কয়েকটা গাড়ির দুর্ঘটনা ঘটল, যেটা রাস্তার পুরো পথ বন্ধ করে দিল। মানুষজন রেগে গিয়ে ফেডরিকের সঙ্গে ঝগড়া করতে শুরু করলো, কিন্তু তার কোনো খেয়াল ছিল না। সে তাড়াতাড়ি তার পরিবারের সবাইকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তাদের নিয়ে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। ওখানে পৌঁছতেই আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। ফেডরিক তাড়াতাড়ি নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংকারের লক খুলে সবাইকে নিয়ে ভিতরে ঢুকল। ভিতরে এসে সিমন আর রেশমাস দুজনেই অবাক, ভাবছিল তাদের বাবা কেন তাদের এখানে এনেছেন। বাংকারে সব রকমের দরকারি জিনিস ছিল। অনেক বছর পর্যন্ত খাওয়ার জন্য খাবার, পানি আর একটা নিজস্ব এয়ার প্রসেসিং সিস্টেমও ছিল। সিমন ঠিক বাবাকে প্রশ্ন করতে বসেছিল, তখন ফেডরিক প্রোটেক্টিভ স্যুট পরল আর বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। সে কেবল বলে, যতক্ষণ না আমি ফিরে আসি কেউ বাংকার থেকে বেরোবে না। সে বাইরে যাবে না। সিমন তাকে আটকাতে চায় আর সত্যিটা জানতে চায়। তখন ফেডরিক বলে যে বাইরে যা বর্ষা হচ্ছে সেখানে একদম ভয়ঙ্কর একটা ভাইরাস ছড়িয়ে গেছে। যেই যার সংস্পর্শে আসে সে কয়েক সেকেন্ডের মধ্যেই যন্ত্রণা ভোগ করে মারা যায়। ফেডরিকই একমাত্র মানুষ যে তার ওষুধ খুঁজে পেতে পারে, তাই তাকে তাড়াতাড়ি কোম্পানির হেডকোয়ার্টারে যেতে হবে। যাওয়ার সময় সে সিমনকে বলে রেশমাসের খেয়াল রাখতে, কারণ সামনের সময়ে ওটাই সব কিছু বদলে দিতে পারে। সিমন এখনও কিছুই বুঝে উঠতে পারেনি, কিন্তু ফেডরিক বঙ্কার ছেড়ে চলে গেল। একটু পর সিমন তার ফোনে ইন্টারনেট খুলল আর খবর দেখতেই তার মাথা ঘুরে গেল। চারপাশে শুধু মৃত্যু, ধ্বংস আর আতঙ্কের ছবি। মানুষ রাস্তার ওপর পড়ে আছে, চিৎকার করছে আর বৃষ্টিতে কষ্ট পেতে পেতে মরছে। সিমন ভয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলা শুরু করল। তখনই তাদের মা বললেন ওরা এখন নিরাপদ আছেন, কিন্তু কিছুই হোক না কেন বাইরে যাবে না। ওরা কথা বলতেই ছিল, হঠাৎ বাংকারের দরজায় কেউ জোরে জোরে নক করতে শুরু করল। রেশমাস ভাবল হয়তো বাবা ফিরে এসেছেন। মা তাকে নিষেধ করলেন, কিন্তু সে মানল না আর বাংকারের দরজাটা খুলে দিল। দরজা খুলতেই বাইরে বৃষ্টিতে ভিজে এক লোক পড়ে গেল। তার চামড়া জ্বলে উঠছিল আর সে কষ্টে রেশমাসকে বাইরে টেনে বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই রেশমাসের মা তৎক্ষণাৎ রেশমাসকে ভিতরে টেনে নিয়ে গেলেন আর নিজেই সেই লোককে ঠেলে দিয়ে বৃষ্টিতে বেরিয়ে গেলেন। বৃষ্টিতে ভিজে সে নিজেও সংক্রমিত হয়ে কষ্ট পাচ্ছিল। তবুও তার সবচেয়ে বড় চিন্তা ছিল সিমন আর রেশমাসের জন্য। সে তাদের বলল একে অপরের খেয়াল রাখতে। এরপর সিমন কেঁদে দরজাটা বন্ধ করে ভিতরে চলে গেল আর তার বাবা ফেডরিককে ফোন করতে লাগলো। চেষ্টা শুরু করলো, কিন্তু তার ফোন ফেডরিকের ফোনের সাথে কানেক্ট হচ্ছিল না। এতে তার ভয় আরও বেড়ে গেল। ঠিক তখনই তার মনে পড়ল ফেডরিকের কথা, যখন সে বলেছিল সিমনকে রেশমাসের সামনে সব কিছু স্বাভাবিক দেখাতে হবে। এই স্মৃতির জোরে সিমন নিজেকে সামলালো আর বাংকারে সব সিস্টেম চেক করতে শুরু করলো। সে জানতে পারল তাদের শহরে আরও অনেক বাংকার আছে, যেগুলো অ্যাপোলো কোম্পানি তৈরি করেছে। সিমন সেই বাংকারগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখন বাংকারের ভিতরে থাকা জিনিসপত্র দেখে সে একটা রেডিও খুঁজে পেল। রেডিওর সাহায্যে সে একজন লোকের সঙ্গে যোগাযোগ করল, যে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল। বাইরে পরিস্থিতি খুবই বিপজ্জনক ছিল এবং অনেক মানুষকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল, যেন মানুষের প্রাণ বাঁচানো যায়। সিমন সেই লোককে ফেডরিকের নম্বর দিয়ে কল করতে বলল, কিন্তু তার চেষ্টা করেও ফেডরিকের সঙ্গে যোগাযোগ হয়নি। সিমন ভাবল হয়তো ফেডরিকও মারা গিয়েছে, কারণ বাইরে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল।
ঠিক তখনই হঠাৎ পুরো শহরে আলো চলে গেল, যার ফলে সিমনের রেডিও কানেকশন কেটে গেল এবং এখন সিমন একা বাংকারে রেশমাসের যত্ন নিতে লাগলো। 1 সপ্তাহ পার হয়ে যাওয়ায় ফ্রেডরিক ফিরে আসেনি। তখন সিমন সাহস করে বাইরে যাওয়ার পরিকল্পনা করল। রাতে সে পিপিই কিট পরে বাংকারের গেট পর্যন্ত গেল, কিন্তু তখনই তার মায়ের মারা যাওয়ার দুঃস্বপ্ন দেখতে লাগলো। ভয় পেয়ে সে তাড়াতাড়ি বাংকারের ভিতরে ফিরে এলো। রেশমাসও তাকে বাইরে যেতে দিতে চায়নি, কারণ সে বুঝে গিয়েছিল বাইরে বড় ঝুঁকি আছে। এভাবে ধীরে ধীরে 1 মাস পার হয়ে গেল। এই সময়ে সিমন অনেকবার রেশমাসের যত্ন নিতে কষ্ট পেয়েছিল, কিন্তু সে সব চেষ্টা করেছিল যাতে সে একজন ভালো বোন প্রমাণ পেল এবং তার ভাইয়ের যত্ন নিতে লাগলো। সাথে সাথে সে বাংকারে থাকা সব রিসোর্স আর সিস্টেম সম্পর্কে শেখার চেষ্টা করছিল। তখনই তার মনে পড়ল কিছুদিন আগে রেশমাসের একটা অদ্ভুত ভাইরাস হয়েছিল, যার কোনো তথ্য কারো কাছে ছিল না। তখন ফেডরিক নিজেই একটা অ্যান্টিডোট বানিয়ে রেশমাসকে দিয়েছিল। পরে ফেডরিকের কোম্পানিও ওই ভাইরাসের খবর পেয়ে তাকে পুরো রিপোর্ট জমা দিতে বলেছিল। সিমনের সন্দেহ হলো হয়তো এই ভাইরাসটা ফেডরিক নিজেই বানিয়েছে। এখন পর্যন্ত প্রায় 6 বছর কেটে গেছে, কিন্তু ফেডরিক সম্পর্কে সিমনের কোনো তথ্য ছিল না। রেশমাও এখন বড় হয়ে গেছে এবং বাইরে গিয়ে খাবারের খোঁজ করতে চেয়েছিল, কারণ বাংকারে তাদের খাবার খুব কম বেঁচেছিল। সিমন প্রথমে মনা করেছিল, কিন্তু পরে ভাবল নিজে গিয়ে বিপদের অবস্থা দেখে আসা দরকার। রাতের সময় যখন রেশমা ঘুমিয়ে পড়ল, সিমন পিপিই কিট পরে বাংকারের বাইরে বেরোবার সিদ্ধান্ত নিল। বাইরে বেরিয়ে সে তার মায়ের ভিশনস দেখতে পেল, কিন্তু এবার সে নিজেকে সামলে এগিয়ে গেল। বাইরে এসে দেখল তার মায়ের দেহ এখন শুধু কঙ্কাল হয়ে গেছে। কাছে একটা হরিণ দাঁড়িয়েছিল, যেটা দেখে সিমন এগিয়ে গেল। বাড়ি রাস্তার ধারে অনেক গাড়ি নষ্ট অবস্থায় পড়েছিল আর চারিদিক জঙ্গল দিয়ে ঘেরা। সিমন ওগুলোর দিকে খেয়াল না করে তার উদ্দেশ্যের দিকে এগিয়ে চলল। সে সেই হাসপাতালে পৌঁছালো যেখানে মানুষগুলোকে নিরাপদে রাখা হয়েছিল। অনেকবার ডেকে বললেও সেখানে কোনো সাড়া মেলেনি। তারপর সিমন ভিতরে ঢুকে দেখল সেখানে পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিক সব কিছু নষ্ট হয়ে পড়েছিল আর মাটিতে নানা জায়গায় মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়েছিল। ঠিক তখনই হঠাৎ তার সামনে একটা নেকড়ে এসে পড়ল। ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সিমনের পাশের একটা রুমে গিয়ে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর বাইরে সব শান্ত হলে সে ধীরে ধীরে বেরিয়ে এসে নিজের বাংকারে ফিরে আসে। সেখানে পৌঁছে সিমন সঙ্গে সঙ্গে রেশমাসকে সবকিছু জানায় যে বাইরে পরিস্থিতি আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। এখন যদি তারা বাঁচতে চায় তাহলে এই জায়গা থেকে বের হয়ে সিটির মধ্যে কোথাও অন্য একটা বাংকারে যেতে হবে। এটা শুনে রেশমাস পরের দিন সিমনের সঙ্গে বাইরে গিয়ে অন্য বাংকার খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন পরের দিনের জন্য বের হওয়ার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়ে আছে, কিন্তু রাতে হঠাৎ করেই কিছু গন্ডগোল শুরু হয়ে যায়। বাংকারের অক্সিজেন লেভেল দ্রুত কমতে থাকে এবং তাদের কেউই সেটা টের পায় না। খুব অল্প সময়ের মধ্যেই সিমন কম অক্সিজেনের কারণে বেহুশ হয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে রেশমাকে সময় মতো অ্যালার্মের আওয়াজ শোনা যায়। সে তড়িঘড়ি সিমনকে জাগিয়ে তোলে এবং তাকে নিয়ে দ্রুত বাংকার বন্ধ করে বাইরে বেরিয়ে যায়। এখন তারা দুজনেই পিপিই কিট ছাড়া বাইরে চলে এসেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাদের কোনো অসুবিধা লাগছিল না। এর মানে স্পষ্ট, এখন তারা স্যুট ছাড়াই বাইরে বাঁচা যেত। কিন্তু হঠাৎ করেই কিছু লোক তাদের বন্ধুকে মুখে নিয়ে যায়। আসলে এরা সেই লোক যাদের সিমনকে আগে বাইরে ঘুরতে দেখে রেখেছিল, এবং যখন সে আবার বাংকারে ফিরে এসেছিল তখন এই লোকগুলি তার অক্সিজেন সাপ্লাই বন্ধ করেছিল, যাতে তারা দুজনকে বন্দি করে ভিতরের খাবারের জিনিসপত্র লুট করতে পারে। তারা সিমন আর রেশমাসকে বন্দুকের মুখে নিয়ে ভিতরের এক ঘরে আটকে দেয় আর নিজেরা বাংকারে খাবার দাবারের খোঁজ করতে থাকে। কিন্তু সিমন আর রেশমাসের খাবারের জিনিস আগে থেকেই শেষ হয়ে গিয়েছিল, তাই ওদের কিছুই পাওয়া যায়নি। এটা দেখে তাদের লিডার মার্টিন রেগে গিয়ে সিমন আর রেশমাসকে আটকে রেখে সেখান থেকে চলে যেতে চায়। যদি তারা ভিতরে আটকে থাকতো তাহলে তাদের জীবন নিশ্চিতই শেষ হয়ে যেত। তাই সিমন একটা গ্লাসে লিখে বলে যে সে জানে খাবারের স্টক কোথায় আছে। এতটুকু লিখে সে জোর করে সেই প্যাডটা ভেঙে ফেলে যেখানে বাকিদের বাংকারের ম্যাপ ছিল। এখন মার্টিনের আর কোনো উপায় ছিল না, কারণ যদি তার রেশন দরকার হতো তাহলে তাকে সিমন আর রেশমাসকে বের করতে হতো, কারণ বাকিদের লোকেশন শুধু সিমনের মাথায় ছিল। এরই মধ্যে মার্টিনের নজর পড়ে সিমনের কথা মনে পড়ে।
করে আর সে তার পুরনো দিনগুলোর কথা ভাবতে থাকে। যখন সে একজন সেনা ছিল তখন তাকে আদেশ দেওয়া হয়েছিল একটা ব্রিজের দায়িত্ব পালনের জন্য, যাতে ওই শহর থেকে কেউ বেরোতে না পারে এবং সংক্রমণ ছড়াতে না পারে। তুমি যদি এখানে পৌঁছে গেছো তাহলে বুঝতে পারছো গল্পটা তোমার ভালো লাগছে, তাই একটা লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে। কিন্তু একদিন ডিউটির সময় মার্টিন দেখল এক মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে ব্রিজের নিচ দিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছে। মার্টিন তাকে থামানোর জন্য হাওয়ায় কয়েকটা গুলি করে, কিন্তু সেই মহিলা থামেনি। সে সাহস করে শহরের বাইরে চলে গিয়েছিল। তখন মার্টিন ওর প্রতি করুণা দেখিয়ে তাকে গুলি করেনি। কিছুক্ষণ পর ওর সঙ্গীরা তাকে কাছে থাকা টেন্টে ডেকেছিল, যেখানে সব সৈনিকরা থাকতো। সেখানে গিয়ে মার্টিন জানতে পারে যেই মেয়েটাকেও ছেড়ে দিয়েছিল আসলে সে ইনফেক্টেড ছিল এবং ওর যাওয়ার পর থেকে টেন্টে থাকা অনেকেই সংক্রমণের কারণে মারা গিয়েছিল। এটা শুনে মার্টিন ভেঙে পড়ে। ওর শেষ সঙ্গীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ধৈর্য শেষ হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে সে ঠিক করে নেয় যে আর কখনো কারোর ওপর বিশ্বাস করবে না। পরিস্থিতি যাই হোক না কেন, এখন তার জন্য বাঁচাই সবচেয়ে বড় নিয়ম। এত কথা মনে করার পর মার্টিন আর আলো দেখতে পেয়ে দুজনের মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। এতদিন পর বাইরে আসা তাদের জন্য একরকম অলৌকিক ঘটনার মতো ছিল। কিছুক্ষণ পর যখন তারা মার্টিন আর তার দলের সঙ্গে কথা বলে, তখন জানতে পারে যে এখন দুনিয়ায় খাবার আর পানির এত অভাব যে মানুষ বাঁচার জন্য অন্য মানুষকেও খুন করে খাচ্ছে। এটা শুনে সিমন আর রেশমস দুজনেরই মাথা ঢিলে হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ কিছু দূরে আরেকটা গ্রুপ চোখে পড়ে। তারা তাদের থার্মাল সেন্সর ড্রোন দিয়ে এলাকায় মানুষ খুঁজছিল যাতে ধরে মারতে পারে। এটা দেখেই মার্টিন তাড়াতাড়ি সবার ওপর অ্যালুমিনিয়ামের ফয়েল মেখে দিল, যাতে তাদের শরীরের তাপ ড্রোন ক্যামে দেখা না যায়। কিন্তু কাছে আরেকটু দুইজন বেঁচে থাকা লোক ছিল। তাদের মধ্যে এক মেয়ে দৌড়ে সিমন আর বাকিদের সামনে চলে আসে। সিমন ওই মেয়েটির সাহায্য করতে চায়, কিন্তু মার্টিন স্পষ্ট করে মেনে নেয় না। সে বলে অচেনাদের সাহায্য করা তাদের পুরো টিমের জন্য ঝুঁকি হতে পারে। ঠিক সেই সময় তার টিমের এক মেয়ে সিমনের পাশে দাঁড়াতে শুরু করে। তারা দুজন কোনো চিন্তা না করে ওই মেয়েটির জীবন বাঁচানোর জন্য তার পেছনে দৌড়ায়। ওই মেয়ে দৌড়ে দৌড়ে একটি ছোট্ট নদীর ধারে পা পিছলেই সে নিচে পড়ে যায়। তারপরই পিছন থেকে কিছু লোক এসে তাকে মারতেই চায়, কিন্তু ঠিক তখনই মার্টিন সেখানে এসে দেরি না করে ওই দুইজনকে গুলি করে মেরে ফেলে। কারণ কিছুই হোক না কেন মার্টিন কখনোই তার টিমকে ছেড়ে যায় না। কিন্তু ওয়াটারে পড়ার কারণে সে ইনফেক্টেড হয়ে গেছে। এটা দেখে মার্টিন বাধ্য হয়ে তাকেও গুলি করতে হয়। সিমনের জন্য এটা খুব বড় ধাক্কা ছিল। তখনই সে বুঝতে পারে যে মাটিতে থাকা নিরাপদ, কিন্তু বৃষ্টির পানি বা জমে থাকা পানির সংস্পর্শে আসা বিপজ্জনক। এখনও অনেক বড় ঝুঁকি আছে। সামান্য স্পর্শ তাদের সংক্রমিত করতে পারে। এই ঘটনার পর সিমন সবাইকে নিয়ে আরেকটা বাংকারের দিকে চলে যার মনে ছিল সেখানে পৌঁছতে তাদের প্রায় একদিন সময় লাগবে। রাত হওয়ার আগে সবাই কাছে একটা বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। বাড়ির ভিতর তারা মৃত হান্টারদের কিছু অস্ত্র, কাপড় আর কিছু জিনিসপত্র পায়। এছাড়াও সেখানে কিছু বোতল পরিষ্কার পানি রাখা ছিল। সেটা দেখে জন তার অসুস্থ সঙ্গী লিয়াকে পানি খাওয়ায়। তাদের একে অপরের যত্ন নিতে দেখে সিমনের মুখে হঠাৎ হাসি ফুটে ওঠে। প্রথমে সে শুধু তাদের সাহায্যে পরের বাংকারে পৌঁছতে চেয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারে যে এ লোকেরা খারাপ নয়। ধীরে ধীরে সিমনের মন সত্যিই মার্টিন আর তার দলকে সাহায্য করতে রাজি হতে শুরু করে। পরের সকালে সবাই আবার যাত্রা শুরু করে। পথে হুট করে রেশমাসের পা একটা পানিতে ভরা গর্তে পড়ে যায়। এটা দেখেই মার্টিন তাড়াতাড়ি গুলি করার জন্য তার গান তোলেন, কিন্তু তখন সিমন সামনে এসে তার সামনে দাঁড়িয়ে তাকে থামিয়ে দেয়। সে তাড়াতাড়ি রেশমাসের জুতা খুলে দেয় আর মোজা চেক করে। আশ্চর্যের ব্যাপার, সেটা পুরোপুরি শুকনো ছিল। মানে রেশমাসের জুতো পানি প্রতিরোধী ছিল আর ওর কোনো সংক্রমণ হয়নি। এটা দেখে মার্টিন আরেকবার রিল্যাক্স করে গুলি নামিয়ে দেয়। তারপর সবাই মিলে আবার যাত্রা শুরু করে এবং শেষমেশ সেই অন্য বাংকারে পৌঁছে যায়। সেখানকার দরজা সিমনের ফিঙ্গারপ্রিন্টে খুলে যায়। ভিতরের দৃশ্য দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। সেখানে এত খাবার দাবার সঞ্চয় ছিল যে ওরা কয়েক বছর আরাম করে বাঁচতে পারত। সবাই তৃপ্তি নিয়ে খেতে শুরু করে, কিন্তু সিমনের ভিতরে একটা অদ্ভুত বেচেনি কাজ করছিল যে সে মার্টিন আর তার টিমের ওপর বিশ্বাস করতে পারছে না। জানে না কখন তারা তাকে মারতে পারে।
এই বিষয়ে সরাসরি মার্টিনের কাছে কথা বললে মার্টিন তাকে বোঝায় যে সিমন গত 6 বছর ধরে বাংকারের ভিতরে ছিল, তাই বাইরের পৃথিবী আর মানুষের অবস্থা সম্পর্কে তার কিছুই জানা নেই। আসলে মার্টিন একজন ভালো মানুষ ছিল, কিন্তু এখনকার সময় এমন যে কারো ওপর বিশ্বাস করা সহজ নয়। তবুও সিমন তার সতর্কতা এড়িয়ে বাংকারের ভিতরে চলে যায়। সেখানে সে দেখে যে একজন ফোনটা চার্জ হচ্ছে, যার ওপর রেশমস আর তার ছোটবেলার একটা ছবি লাগানো ছিল। এই ফোন আসলেই সিমনের বাবা ফ্রেডরিকের, যিনি পুরনো বাংকার থেকে বের হয়ে এই নতুন বাংকারে কিছুদিনের জন্য এসেছেন। সিমন সঙ্গে সঙ্গে রেশমাসের সঙ্গে ফোনটা চেক করে। ওখানে সে ফ্রেডরিকের একটা ভিডিও পায়, যেখানে তিনি বলছেন যে তিনি সুইডেনের এক হেডকোয়ার্টারে এই ইনফেকশনের ওষুধ বা অ্যান্টিডোট বানাতে যাচ্ছেন। সিমনের মাথায় বেশ তাড়াতাড়ি একটা চিন্তা আসে, হয়তো তার বাবা এখনো বেঁচে আছেন। তাই সে রেশমাসের সঙ্গে সুইডেনের ওই হেডকোয়ার্টারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিমন মার্টিনকে এই কথা বলেছিল এবং আশা করেছিল মার্টিন তার সাহায্য করবে, কিন্তু মার্টিন স্পষ্টভাবে অস্বীকার করে দেয়। তার বলা ছিল বাংকারে তাদের কোনো ঝুঁকি নেই, আর শহরের মধ্যে দিয়ে সুইডেনের হেডকোয়ার্টার পর্যন্ত যেতে হবে, যেখানে অনেক হান্টার লুকিয়ে থাকতে পারে। মার্টিন ভাবত এটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। মার্টিন আরও ভাবত ফ্রেডরিকের ভিডিও তো 6 বছর পুরনো, হয়তো এখন আর সে জীবিত নেই। যদি সে অ্যান্টিডোট বানাতে সক্ষম হতো, মার্টিন এর খবর পেতেই পারত। কিন্তু সিমন তার বার্তা উপেক্ষা করে কিছুদিনের খাবারের জিনিসপত্র নিয়ে রেশমাসের সঙ্গে বাংকার থেকে বেরিয়ে গেল। বিটও ঠিক করল যে সে জন আর লিয়ার সঙ্গে তার পেছনে চলবে, কারণ সে সত্যি সিমনের পাশে থাকতে চেয়েছিল। লিয়া নিজেই বুঝে গিয়েছিল যে সিমনের কারণে সে এই বাংকারে এসে নিরাপদ থাকতে পেরেছিল। তাছাড়া আগে মার্টিন আর প্যাট্রিক নিজেরা লিয়া, জন আর বিটকে মেরে ফেলার চেষ্টা করছিল। আসলে তখন তারা 3 জন মার্টিন আর প্যাট্রিককে চিনত না, আর সবাই এক গ্রুপে আটকা পড়েছিল। মার্টিন আর প্যাট্রিক তাদের লুটপাট করার জন্য ধরে ফেলেছিল, আর বিট তারা নিজেরা বাঁচার জন্য মার্টিনকে তাদের একটা লুকানো আস্তানা সম্পর্কে জানায়। সেখানে তারা বেশ কিছুদিনের খাবার জমিয়ে রেখেছিল। মার্টিন ওই 5 জনকে ওই জায়গায় যায়। সবাই একসাথে বসে খায়, আর সত্যি একসাথে থাকাটা তাদের অনেক ভালো লাগে। রাতে বিট মার্টিনকে অনুরোধ করে যেন সে তাদের সুরক্ষা দেয়। মার্টিন এতে রাজি হয়, আর তারপর থেকে সবাই একসাথে থাকে। এখনকার সময় সিমন আর রেশমস জানে না যে জন, লিয়া আর বিট তাদের পেছনে আসছে। তারা শহরের কাছে পৌঁছায়। পথে তারা একটা বাস দেখে যার সামনে রাস্তা আটকে রেখেছে। দুজনেই খুব ক্লান্ত ছিল, তাই বাসে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণ পর তারা বাইরে কিছু মানুষের ছায়া দেখতে পায়। দুজনেই ভয়ে সেখানেই জমে যায়। তখন বুঝতে পারে ওই মানুষগুলো বিট, জন এবং লিয়া। সিমনকে খুব পছন্দ করে এবং তাদের বাংকারে নিরাপদে থাকার কথা বলে। কিন্তু 3 জনই ঠিক করে সিমনের সঙ্গেই থাকতে হবে। তারা কাছেই কোনো নিরাপদ জায়গায় চলে যায় এবং খেতে শুরু করে। কিন্তু তখনই অনেক হান্টার এসে পড়ে, কিন্তু তাদের ওখান থেকে তাড়াতাড়ি বেরোতে হয়। দৌড়াতে দৌড়াতে সিমন আলাদা হয়ে পড়ে এবং রাস্তার পাশে একটা জালে পৌঁছায়। ওই জালে অনেক হারিয়ে যাওয়া মানুষের পোস্টার লাগানো ছিল। সেটা দেখে সিমনের খুব খারাপ লাগে। জালের ওপাশে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখে যে একা বসে আছে। বৃষ্টি শীঘ্রই শুরু হবে। এখন তারা কি করবে, আর বৃষ্টি শুরু হওয়ার আগেই কেউ কি তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে কিনা জানতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আবার দেখা হবে নতুন ভিডিওতে।